সত্যি আজকের যে ঘটনাটা আমি বলতে চলেছি এই ঘটনাটা এতটাই ইউনিক আর এতটাই ভৌতিক। যখন আমি প্রথমবার এই ঘটনাটা শুনেছিলাম না, আমার সত্যিকারের শরীর কেঁপে উঠেছিল। আজকের ঘটনাটা শোনার পর কিন্তু তোমাদেরও একটা ভয়তে শরীর কেঁপে উঠবে অবশ্যই। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর যদি পরিবারের সদস্য ভালো না থাকে তাহলে আমরা কি করে ভালো থাকতে পারি, তাই না? তো ভালো কিন্তু থাকতেই যাবে। আর ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা বলতে চাই, যদি তোমরা এখনও অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখনও অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করো। কি করছো? তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। আর হ্যাঁ, ঘটনাটা শুরু করার আগে আরও দুটো কথা আমার তোমাদের বলার আছে অবশ্যই। আমি প্রথম তো বলতে চাই তোমাদের সবাইকে অনেক 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 হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। কেন কি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে হ্যাপি নিউ ইয়ার। আমি সেদিনকে হ্যাপি নিউ ইয়ারটা বলতে ভুলে গেছিলাম, সত্যি কথা বলতে ভুলে গিয়েছিলাম। তার কারণ এইটাই, কেন কি আমি মনে করি হ্যাপি নিউ ইয়ার যেটা হয় মানে 1 জানুয়ারি, এটা জাস্ট একটা লাইক ডিসেম্বর 31 থেকে সুইচ করে জানুয়ারি 1 হয়। এটা একটা জাস্ট ডেট চেঞ্জ, এছাড়া কিছুই চেঞ্জ হয় না। তো আমার জন্য এটা খুবই নর্মাল। তাই জন্য আমি কোনো জায়গায় খুব একটা ওই হ্যাপি নিউ ইয়ার লেখা পছন্দ করি না। আর ওই জন্য আমি সত্যি কথা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলতে। কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছিলে হ্যাপি নিউ ইয়ার কমেন্টে, তাই জন্য তোমাদের অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাঁ, 2 নম্বর যে কথাটা, এইটা একটু সিরিয়াস আর ইম্পর্টেন্ট কথা। সেটা হলো, তোমরা যদি জেনে থাকো, যদি তোমরা প্রত্যেক দিন নিউজ দেখতে থাকো তাহলে তো খুব ভালো কথা। যদি না দেখে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, দেখো চায়নাতে অলরেডি একটা ভাইরাস স্প্রেড হয়ে গেছে, যেটা বলছে 40 ডেজের মধ্যে আমাদের ইন্ডিয়া অবধি ট্রাভেল করে যেতে পারে। আর হয়তো আসছে টাইমে মানে আগামী টাইমে আমাদের এখানে সেরকম যেরকম হয়েছিল আগে ওরকম একটা কিছু ঘটনা ঘটতে পারে। সো তোমরা আগে থেকে কিন্তু সবাই সেফটি প্রিকশনস নিয়ে নাও, মাস্ক বগেরা কিন্তু ইউজ করার চেষ্টা করো, ওইটাই বেশি বেটার। কেন কি দেখো, আমরা ফট করে তো বুঝতে পারবো না কি সেই জিনিসটা ট্রাভেল করে আমাদের এখানে চলে এসছে কি আসেনি বা কি ঘটনা। আর এটার বিষয়ে ডিটেলসে জানতে গেলে কিন্তু তোমরা গুগল বগেরাতে সার্চ করে নিতে পারো বা নিউজ চ্যানেল বগেরা চেক করে নিতে পারো। কিন্তু আমি ছোট করে ইনফরমেশন দিয়ে দিলাম যে হ্যাঁ, আর একটা ভাইরাস আগে যেরকম ভাইরাস একটা আমাদের স্প্রেড হয়েছিল, ওরকম কিন্তু সেম একটা ডিট্টো সেম টাইপের একটা ভাইরাস দুবারা স্প্রেড হয়েছে, যেটা একদম 14 ইয়ার্স ওল্ড যারা বাচ্চারা আছে তাদেরকে, আর যারা একটুখানি ওল্ডার এজে আছে তাদেরকে এফেক্ট করবে। তারপর তো কি হবে না হবে সেটা যদি আসে তাহলেই বোঝা যাবে। আমি আশা করছি, ভগবানের কাছে প্রে করি যেন এরকম কিছু না আসে আমাদের ইন্ডিয়াতে, এটাই বেটার হবে। ইন্ডিয়া কি কোনো দুনিয়াতে কোনো জায়গায় যেন এটা স্প্রেড না হয়, ওটাই বেটার। সবার জীবনই খুব দামি। কিন্তু আমি এবার ঘটনা দেখে যাই। তো এই ঘটনাটা আমায় বলে আমার এক ফ্রেন্ড। তো এই ফ্রেন্ডটা আমাকে এই ঘটনাটা আমাকে ডিসকর্ডে বলে, আর এই ঘটনাটা একটুখানি কন্ট্রোভার্সিয়াল হতে পারে, তাই জন্য আমি সব কিছু হাইড রাখবো এই ঘটনার মধ্যে। মানে তার অ্যাড্রেস, তার নাম, কোথায় কি হয়েছিল আমি সবই কিছু হাইড রাখবো। কেন কি কন্ট্রোভার্সিয়াল হতে পারে, প্রবলেম হতে পারে, তার কারণে তাই জন্য আমি একটু হাইড রেখে ঘটনাটা বলবো। তো যাই হোক, তো আমার বন্ধুর একটা কাল্পনিক নাম দিচ্ছি, ধরে রাখো রাহুল। তো আমাদের রাহুল ভাই ঘটনাটা বলে, এই ঘটনাটা কিন্তু রাহুল ভাইয়ের আবার দাদার সাথে হয়। ঠিক আছে, রাহুল ভাইয়ের দাদার সাথে এই ঘটনাটা ঘটে। তো রাহুল ভাইয়ের দাদার আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরে রাখো শুভ। ঠিক আছে, তো রাহুল ভাই বলে যে আমাদের বাড়িতে অনেক আগে থেকেই একটা প্রথা আছে। প্রথা তোমরা সবাই জানো, সেটা হলো সবাই মানে এডুকেটেড হতে হবে। ঠিক আছে, সবাই। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে সব ভাই খুব বেশি এডুকেটেড, মানে বড় ইনস্টিটিউটে পড়া, বড় ইউনিভার্সিটিস থেকে পাস আউট করা, মানে সব এরকম একটা ব্যাপার। তো আমাদের বাড়িতে এই প্রথাটা খুব বেশি আছে, এই চলটা আছে যে সবাইকে কিন্তু এডুকেটেড হতে হবে। কিন্তু আমার দাদার এইটা ইচ্ছা ছিল না যে সবাই আমাদের যে ব্লাড লাইনের মধ্যে মানে পুরো পরিবারের মধ্যে সবাই যেটা করেছে সেটাই আমি করব। আমি একটুখানি কিছু ইউনিক করব। আমি জীবনে বড় হব কিন্তু কিছু আলাদা করে, এই জিনিসটাকে নিয়ে নয়, আমার চেষ্টা একটু কিছু আলাদা করার। তো এইটা বলার পর
আর যে আমাদের রাহুল ভাই দাদা ছিল শুভ, শুভ ভাই খুব ভালো একজন ডিজাইনার ছিল। তো শুভ ভাইয়ের আশা ছিল যে শুভ ভাই ড্রেসের যে প্রিন্ট ডিজাইনগুলো হয় না ওগুলো করবে, যেগুলোকে আই থিঙ্ক আর্টিকেলও বলা হয়। তো ওগুলো করার খুব ইচ্ছা ছিল। অনেক এরকম শুভ ভাই আহ, এরকম অনেক আমার শুভ দাদা এরকম অনেক রকম ডিজাইন বানিয়েছিল জামা প্যান্টের, যেগুলো অনেক জায়গায় পোস্ট করতো দাদা। আর অনেক সুন্দর সাপোর্টও পেতো, অনেক ভালোবাসাও পেতো দাদা তার কারণে। তো আমার দাদার কিন্তু এটাই ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির প্রেশার, বাবা মা মানতে রাজি নয়, আর গিস কিছুতেই মানতে চাইলো না। অনেক কিছু হবার পর অনেক ঝুট ঝামেলা, অনেক মারপিট, মানে আমার দাদাকে ধরে মারা, অনেক রকম ভালো মুখে বোঝানো, সব রকম স্টেপ নেবার পর কিন্তু দাদাকে লাস্টে কনভিন্স করে ফেলে যে দাদাও সেম ব্লাড লাইনে যেটা ছিল ওইটা নিয়েই আগাবে। ঠিক আছে, মানে ভালো করে এক জায়গা থেকে এডুকেট হয়ে পাস আউট করে কোনো একটা জব করবে। তো ঠিক আছে, তাই দাদা মেনে নিল লাস্টে, কেন কি দাদার কাছে আর কোনো উপায় ছিল না। তো দাদা ওটা মানার পর দাদাকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় একটা ইনস্টিটিউটে। ঠিক আছে, ইনস্টিটিউটটার নাম আমি বলবো না, কিন্তু তোমরা অনেকেই জানো ওখানে এরকম লাইক জি আর নিটসের এক্সাম দেওয়ার জন্য ওই ইনস্টিটিউটটা খুব ফেমাস। আর ওখানে অলরেডি আগেও এরকম অনেক নিউজ এসছে যে প্রেশার না নিতে পেরে নিজেকে শেষ করে ফেলেছে। তো হয়তো তোমরা বুঝতে পারছো। তো আমার দাদাকে সেই জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো দাদা ওখানে যাবার পর দাদার আমার সাথে কথা হতো। আমার দাদার রাগে আমার বাড়িতে মা বাবাকে ফোন করতো না। আর মা বাবা যা দরকার পড়তো, টাকা পয়সা, খাওয়া দাওয়ার আর পড়াশোনার জন্য, এডুকেশনের জন্য যা দরকার পড়তো ওগুলো কিন্তু দাদাকে ভালো মতো প্রোভাইড করে দিত। কিন্তু দাদা মা বাবার সাথে কথা বলতো না রাগের কারণে। কিন্তু আমি দাদাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছিলাম, আমি দাদাকে সাপোর্ট করতাম আর দাদাকে আমি খুব ভালোবাসতাম। তাই দাদা কিন্তু শুধু আমার সাথেই ফোনে কথা বলতো। তো দাদা আমাকে মাঝে মাঝে যখন ফোন করতো দাদা একটাই কথা বলতো যে ভাই এখানে না কিচ্ছু ভালো লাগছে না, মনই বসে না রে ভাই কিছু করার, শুধু বারবার মাথার মধ্যে ওইটাই ঘুরতে থাকে যে এত সুন্দর একটা জিনিস আমি পারি করতে, আমি করতাম, মানুষের থেকে এত ভালো ভালোবাসা পেয়েছি আমি ওটা করে। অনেকেই আছে এরকম যারা এটা করতে চায়, তাদের কাছে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তারা মানুষের সামনে উঠে আসতে পারে না। আমি মানুষের সামনে উঠে আসতে পেরেছিলাম, মানুষ আমাকে চিনতো, জানতো, ভালোবাসতো, কিন্তু পরিবার আমার মানলো না। যদি এটা নিয়ে এগোতে পারতাম তাহলে আমার জীবন হয়ে যেত এটা দিয়েই। তো যখন দাদা আমাকে এগুলো বলে কষ্টতে, আমি দাদাকে বললাম যে ছাড় দাদা, কি করবি বল, দেখ আমারও তো পড়াশোনার কত প্রেশার। হ্যাঁ, তুই বলতো আমি এই এজে যা পড়াশোনার প্রেশার নিয়ে রেখেছি, আমি আমার যখন বন্ধুদেরকে দেখি আমার কি কষ্ট হয়, তারা কত সুন্দর মজা করতে পারছে, সব কিছু করতে পারছে, কিন্তু আমার পড়াশোনা এত চাপে, আমি তাদের মতো একটুখানি লাইফটাকে এনজয় করতে পারি না। কী করবি দাদা, কিছু বছর কাটিয়ে নে এরকমভাবে, তারপর দেখ কি হয়, যখন জব টব পেয়ে যাবি। তো দাদার মধ্যে আর আমার সাথে এই কথা হতো বেশ প্রায় দিনই, দাদা যখনই ফোন করতো দাদার সাথে আমার এই কথা হতো। তো এরকমভাবে বেশ অনেক দিন কেটে যায়। কেটে যাবার পর হঠাৎ দেখলাম দাদা কিছু দিনের জন্য ফোন বন্ধ করে দিল করা। বেশ 15-16 দিন কেটে যায়, বেশি হবে তো কম নয়। দাদা কিন্তু আর আমাকে ফোন করে না। আমি ভাবলাম হয়তো দাদাকে আমি এরকমভাবে বোঝাই, তো দাদা হয়তো আমার উপর রাগ রাগ করেছে যে এও বোঝে না, এ আমাকে উল্টো বোঝায়, কি একটুখানি সাপোর্ট করতে পারে সাপোর্টও করে না। তো হয়তো এরকমই কিছু হয়েছে। কিন্তু আমার বেশ এটা বেশ এরকমই কিছু হয়তো হয়েছে। তো বেশ আমার না মনটা খারাপ হয়ে গেল যে দাদাকে আমি সাপোর্টও করতে পারলাম না, কিন্তু কি করব, বাবা মায়ের উপরে গিয়েও তো কিছু করতে পারবো না। কি যে হলো দাদাটার, এত দিন ধরে ফোন করলো না, আর কি কি আছে, শরীর খারাপ হয়নি তো, এই সব মনে মনে ভাবছি। হঠাৎ দেখি এইসব ভাবতে ভাবতে দাদা এসে উপস্থিত। আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে ওটা দাদারই আওয়াজ। আমি বললাম এই কি, দাদা বাড়িতে হঠাৎ, বিশ্বাস হচ্ছে না, এ কি করে হতে পারে। আমি তো সঙ্গে সঙ্গে আমার ঘর থেকে লাফ মেরে ঘি বেরিয়ে যখন দেখি, তখন দেখি হ্যাঁ
দাদা। আমি বললাম কি কি ব্যাপার? সঙ্গে সঙ্গে দাদাকে গিয়ে জড়িয়ে ধরে আমি বলছি, কি রে দাদা, তুই এতদিন ধরে ফোন করিসনি, তুই সিধা বাড়িতে, কি ব্যাপার, কিছু হয়েছে কি? তখন দাদা বলে, না না কিচ্ছু হয়নি, কি হবে, এই ব্যাস ইচ্ছা করলো মন করলো চলে আসলাম তোদের সাথে দেখা করতে। বাবা তো অলরেডি দাদার উপর একটা রাগ করেই রেখেছিল, কেন কি দাদা একবারে কথা মানেনি। কিন্তু তাও ছেলে এসছে বাড়িতে, ওই গম্ভীর গলায়, হ্যাঁ শুভ এসছিস, ভালো কথা, তাড়াতাড়ি করে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রে, এই বেশ বলে কিন্তু বাবা আবার চলে গেল। মা তো দেখে বেশ খুশি, কিরে বাবা তুই কেমন আছিস, বাবা তোর কি হালাত হয়ে গেছে, হ্যাঁ কি করেছিস নিজের অবস্থাটা, ওখানে কি খেয়াল রাখিস না, খাবার খাস না ঠিক করে, এই ওই। মা মারা যা করে, মা বকতে শুরু করলো দাদার সাথে, দাদাও মায়ের সাথে দেখলাম বকতে শুরু করলো, না মা সব ভালো আছে, এই আছে ওই আছে। বেশ অনেকক্ষণ ধরে কথা বলছে, আমি দাদার সাথে পার্সোনালি কথা বলবো বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে ওখানে। বেশ মায়ের সাথে কথা শেষ হলো, দাদা দাদা আমার কাছে আসলো, আমাকে এসে বলে, কিরে রাহুল কি ব্যাপার, কেমন আছিস ভাই? আমি বললাম, দাদা খুব ভালো আছি, কিন্তু তুই ফোন কেন বন্ধ করে দিয়েছিলি? আজ 16-17 দিন হয়ে গেছে তুই ফোন করিসনি, জানিস কি এটা? তখন দাদা বলে, হ্যাঁ আমি জানি তো, জানবো না কেন? তখন দাদাকে আমি জিজ্ঞাসা করি যে ফোন করিসনি কেন দাদা, কি হয়েছে, ব্যালেন্স নেই ফোনে? তখন দাদা বলে, না না কেন ব্যালেন্স থাকবে না, এই এমনি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম তো তাই জন্য ফোন করতে পারিনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি তো দাদাকে দেখি খুব আনন্দ, দাদাকে বললাম, দাদা চ আমার রুমে যাই, গিয়ে একটুখানি গল্প করি, তোর ওখানটা কিরকম কি একটু বল আমাকে, আমি তো খুব ইন্টারেস্ট জানতে, কেন কি ইন ফিউচার আগে গিয়ে না আমাকেও সেই জায়গাতে স্টাডি করতে যেতে হবে এডুকেশনের জন্য, তুই বল আমাকে। তখন দাদা বলছে যে আচ্ছা চ ঠিক আছে। তো দেখলাম বেশ দাদা আমার রুমে আসলো, আমার পেছনে পেছনে এসে দাদা আমাকে ভুলভাল বকতে শুরু করে। ভুলভাল বকতে বলতে দাদা বলতে শুরু করে যে জীবনটা যতটা সোজা মনে হয় ততটা সোজা নয়, সব কিছু দেখে অন্য কাউর মনে হয়, হ্যাঁ এ যা করছে খুব সোজা, হ্যাঁ আমি তো হলে এর জায়গায় এক্ষুনি এক চুটকি মেরে করে দিতাম, কিন্তু ওরকম নয়। সবার সবার সমস্যাও আবার জীবনে বড় লাগে। আমি যে জীবনটা কাটাচ্ছি এটা আমার জন্য মনে হচ্ছে খুব কঠিন, আবার অন্য কারোর জীবন হতে পারে আমার থেকেও বেশি কঠিন। আমি তখন দাদাকে বললাম, এ দাদা তুই কী সব বকছিস রে, ওখানে গিয়ে নেশা টেশা শুরু করেছিস নাকি রে? তখন দাদা বলে, হ্যাঁ কি বলছিস ভাই, কিছু বললি আমাকে? আমি তখন বললাম, তুই কোন খেয়ালে তো বকছিস? বলে, না কোনো খেয়ালে বকছি না, তোকে আমি কিছু জিনিস বলছিলাম। তখন আমি বললাম, হ্যাঁ দাদা সে তো শুনেছি, যে তুই কি ওখানে গিয়ে নেশা টেশা করা শুরু করেছিস কিছু? তখন দাদা বলে, আরে পাগল, নেশা নেশা ভাঙ আর আমি, না না কখনো নয়, তুমি মনে করিস নেশা ভাঙ করবো, ওখানে ধরা পড়বো, বাবার নাম নষ্ট হবে, বাবা আরও মারবে, ঘর থেকে বের করে দেবে জুতো ঝাঁটা মেরে, তুই পাগল নাকি? তখন আমি বললাম দাদাকে যে আচ্ছা দাদা তুই বল ওখানে কিরকম পড়াশোনার কিরকম চাপ, কি ব্যাপার, কি সব বল একটুখানি। তো তখন দাদা আমাকে সব কিছু বলতে শুরু করলো, ভাই হ্যাঁ ওখানে পড়াশোনার চাপ আছে, এই আছে ওই আছে, মানে যত যাবতীয় ওখানে জিনিস আমি ডিটেলসে বলবো না, কেন কি ডিটেলসে বললে ওই জায়গাটাকে প্রপার ইঙ্গিত করা হয়ে যাবে। আর আগে আমি তোমাদেরকে ঘটনা স্টার্ট করার সময় বলেছি একটুখানি কন্ট্রোভার্সিয়াল ঘটনাটা হতে চলেছে, তাই আমি কিন্তু অনেক জিনিসই একটুখানি হাইড রেখে খাপছাড়া বলবো, তোমরা বুঝে নিও, বুঝতে পারবে অবশ্যই, কিন্তু যে মেন টপিকে ঘটনাটা ওটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো যাই হোক, তো বেশ দাদা কিন্তু আমাকে সব কিছু এক্সপ্লেন করে বললো ওখানে কিরকম কি। ঠিক আছে, আমি দাদাকে লাস্টে জিজ্ঞাসা করলাম, দাদা তুই কতদিনের জন্য এসছিস বলতো, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, বেশ কয়েকদিন থাক, বেশ মজা করব। আর তুই এসছিস তো একটুখানি হয়তো বাবাকে বলে আমার পড়ার চাপটাও কমাতে পারবো তোর জন্য। দাদা বলে, দেখি কদিন আমার আর কপালে জোটে এখানে থাকা। এই কথাটা আমার শুনে না বড় বিকট লাগলো। কপালে জোটে কেন? তোর বাড়ি, তোর বাবা বাবা আমাদের বাবার বাড়ি মানে আমাদের বাড়ি, তুই কি বলছিস দাদা, পাগল হয়ে গেছিস নাকি? তখন দাদা বলল, না না ওরকম কিছু না, তুই এত সব কিছু সিরিয়াস নিস কেন বলতো? হ্যাঁ আমি চলে যাবার পর কি বেশি পড়াশোনা করে সিরিয়াস মানুষ হয়ে গেছিস নাকি? হ্যাঁ। তো দাদা আবার একটা মাঝখানে ডায়লগ দিল, ওয়াই সো সিরিয়াস, অবভিয়াসলি এটা একটা ফেমাস মুভির ডায়লগ। তো বেশ দাদা আমাকে এই ডায়লগটা দিল, আমি দাদার সাথে হাসতে হাসতে আর কি মারতে মারতে
আবার গেলাম নিচে, কেন কি মার ডাক পড়েছে খাবার খাওয়ার জন্য। তো বেশ চলে গেলাম, গিয়ে আমি দাদা খাবার খাচ্ছি, মা পাশে বসে দাদার সাথে কিছু কথা বলছে, আমার সাথে কিছু কথা বলছে। বেশ এরকমভাবে কিন্তু পুরো দিনটা কেটে গেল। পুরো দিনটা কেটে যায়। রাত্রেবেলা কিন্তু দাদা দেখলাম দাদার রুমে চলে গেল শোবার জন্য, আমি আমার রুমে চলে গেলাম শোবার জন্য। বেশ ভালো কথা। রাত্রেবেলা হঠাৎ দেখলাম দাদার ঘর থেকে বেশ না নিঃশ্বাস নেবার আওয়াজ আসছে খুব জোরে। দাদা কিন্তু কোনোদিন এরকম নিঃশ্বাস নিত না। আর দাদার ঘরটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ঘরের সাথে জোড়া, তো মানে একটাই দেয়াল, তো তাই জন্য কিন্তু দাদার ঘরে কি হতো না হতো ওগুলো শোনা যেত। তো দাদার ঘর থেকে খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে আমি বুঝতে পারছি, কেন কি দাদার এত জোরে নিঃশ্বাস নিচ্ছে আমার ঘুমটা ভেঙে যায় সেই কারণে। তো আমি বেশ অনেকক্ষণ কান লাগিয়ে দিবালে শুনলাম যে হ্যাঁ দাদার ঘর থেকেই এরকম জোরে নিঃশ্বাসের আওয়াজ আসছে। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে দাদার ঘরের সামনে গিয়ে গেটে যখন দাদাকে ডাকি, এই দাদা দাদা শুভ কী হলো, তখন দেখলাম পুরো নিস্তব্ধ হয়ে গেল ঘরের ভিতর থেকে, কিন্তু দাদার কোনো সারা শব্দ আসলো না। আমি ভাবলাম হয়তো দাদা নিঃশ্বাসের ঘোরে হয়তো খুব ক্লান্ত, তাই কারণে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, হয়তো ঘুমাচ্ছে অঘরে, আর ডাকবো না, বেকার ঘুমটা ভেঙে যাবে। আমি আবার এইসব বলে আমার ঘরে চলে গেলাম। যাই হোক সকালবেলা উঠলাম, সকালবেলা ওঠার পর দেখলাম দাদা অলরেডি ঘুম থেকে উঠে ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম আরে দাদা সকাল সকাল উঠে গেছিস, কি ব্যাপার রে, হ্যাঁ ওখানে গিয়ে একদম রুটিন টুটিন চেঞ্জ, হ্যাঁ সকাল সকাল ঘরে ঘুরছিস। দাদা বলে আরে এই তো আমার জীবন, আর কি করবো বলতো, তোর জীবন ভালো, দেখ তুই এত লেট করে উঠলি, আমি তো তাড়াতাড়ি উঠে গেছি। তো তখন আমি দাদাকে বললাম আরে দাদা তুই চিন্তা করছিস কেন, আর কিছুদিনের ব্যাপার, তোর মতো আমারও হালাত হতে চলেছে। তো সব থেকে বড় কথা না এইটা না, আমাদের পরিবারের মানে বাচ্চা কাচ্চা যত লাইক এখন ছোট রয়েছে, আগে গিয়ে বড় হতে চলেছে, সেম জায়গায় যেতে হবে তারাও জানে। তো তার আমরা ছোটোবেলা থেকে না যখন আমাদের এই জীবনটা ছিল আমরা খুব মজা করে কাটানোর চেষ্টা করতাম পড়ার মাঝখানে মাঝখানে, কেন কি পড়ার চাপ তো থাকতোই আমাদের। কেন কি সত্যি কথা বলতে আমাদের বাড়ির এরকমই রুটিন ছিল, এরকমই রুল ছিল, মানে এক একটা বাচ্চার জন্য তো কমসে কম 8টা 9টা টিচার দেবাই হবে। আর একটা মানে সাবজেক্টের জন্য একটা করে টিচার তো থাকবেই। ইভেনচুয়ালি যেই সাবজেক্টে আমরা কাঁচা থাকতাম ওই সাবজেক্টের জন্য 2টো টিচার তো কনফার্ম, কোনো ঝামেলার ব্যাপারই নেই। স্কুলের পড়া আলাদা, মানে এরকম চাপ আমাদের, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির কেউই সিবিএসসি বোর্ড থেকে পড়েনি, সবাই আইসিএসসি বোর্ড থেকে পড়েছে। আর আইসিএসসি বোর্ডের কীরকম চাপ হয় পড়াশোনা তোমরা সবাই জানো। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক দাদার সাথে এইসব কথা বলতে বলতে নিচ থেকে খাবারের ডাক আসলো মায়ের, আমরা চলে গেলাম খাবার খেতে কিন্তু, ঠিক আছে। আর তার আগে কিন্তু আমি অলরেডি ফ্রেশ ট্রেশ হয়েই রুম থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক খাবার খেতে চলে গেলাম, বেশ খাবার দাবার খেলাম। খাবার দাবার খেয়ে আমার টিউশন ছিল, আমি টিউশনের জন্য বেরিয়ে গেলাম। দাদাকে বললাম দাদা টিউশন থেকে এসে দেখা হচ্ছে তোর সাথে। আর আমার টিউশন এরকম নয়, আমি টিউশনে সকালবেলা 10টার সময় বেরোতাম আর সেই ঢুকতাম বিকালবেলা বা রাত বলতে পারো রাত্রি 8টার সময় ঘরে। আমার টানা পরপর পরপর টিউশন থাকতো এরকমভাবে। তো যাই হোক ভালো কথা। তো টিউশন থেকে এসে দেখলাম দাদা আমার রুমে চুপ করে বেডের উপরে বসে রয়েছে। আমি দাদাকে এসে বললাম কিরে দাদা তুই তোর রুমে নয় আমার রুমে, কি ব্যাপার রে? তো বেশ দাদাকে বলতে দাদা বললো এই তোর রুমে বসে রয়েছি কেন রে, তোর রুমটা কি লিখে দিয়েছে নাকি বাবা? আমি আবার দাদাকে বললাম না লিখে দেয়নি, বাট লিখিয়ে নেবো। তো দেশ দাদার সাথে ইয়ার্কি মারতে শুরু করলাম, দাদা আমার সাথে ইয়ার্কি করতে শুরু করলো। সেই মুহূর্তে বেশ দুজনের মধ্যে এই কথা হচ্ছে যে হ্যাঁ তোর নামেই তো বাড়িটা লেখা হবে। দাদা আমাকে বলছে এই কথাটা যে হ্যাঁ তোর নামেই তো বাড়িটা লেখা হবে, তুই চিন্তা করছিস কেন, তোরই বাড়ি হবে। আরে দাদা তুই এইসব কি কথা নিয়ে মাঝখানে বললি, হ্যাঁ বাড়ি কার নামে লেখা হবে না লেখা হবে এইসবের এখন সময় কি, আগে এখন বড় হয়েই আগে বিয়ে শাদি করি তারপর দেখা যাবে। দাদা তখন বলল আমাকে হঠাৎ একটা কথা যে আর বিয়ে শাদি এইসব হয়তো আর আমার কপালে নেই। দাদা আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল কথায় কথায়, কিন্তু আমি এতটাই বোকা যেগুলো বুঝতে পারছিলাম না। কেন কি বুঝতে পারছিলাম না, কিন্তু পরের দিন আমাকে সব বুঝিয়ে দিল যে দাদা এরকম কথার টোনে কেন কথা বলতো আমার সাথে। সেদিনকের জন্য দাদার সাথে একসাথে খাবার খেলাম, এনজয় করলাম, পড়াশোনা করলাম দাদার সাথেই, অনেক মজা করলাম। পরের দিন
সকাল সকাল ঘরের মধ্যে একটা হইচই হইচই। কেন? ঘরে আমাদের বাড়িতে দাদা যেখানে থাকতো, যেই রুমে থাকতো দাদা, ওই রুমের যে রুমমেট ছিলেন তার কাছ থেকে ফোন আসে আমাদের বাড়িতে যে শুভ মারা গেছে, ও আর নেই। যখন এই কথাটা আমাদের পরিবার শোনে আর যখন আমি শুনি, আমাদের মাথায় হাত। আর তখন কিন্তু আমি সব কিছু মানে ফ্ল্যাশব্যাকে গিয়ে ওই কথাগুলো মনে করছি, যখন আমি সব কিছু বুঝতে পারছি যে দাদা এক একটা ছোট ছোট যে কথার টোনগুলো দিচ্ছিল, এরকম ধরনের বিকট কথা বলতো কেন, তার কারণ কি ছিল? দাদা কিন্তু কথায় কথায় এই জিনিসগুলো বোঝাতো। দাদার অলরেডি দাদা ওখানে নিজেকে মেরে ফেলেছেন। যেদিনকে দাদা এসছিল আমাদের বাড়িতে, সেদিনকে কিন্তু দাদা ওখানে সুসাইড করেন। কিন্তু দাদার আত্মা আমাদের বাড়িতে এসেছিল থাকার জন্য। আর যে দাদার রুমমেট ছিলেন, দাদার রুমে ছিল না এই কদিন, সেই গেছিলেন নিজের বাড়ি। এ বলেন যে দাদার রুমমেট ছিলেন, সে বলেন যে আজকে আমি যখন আমাদের এখানে আসি, এসে যখন আমি গেট ধাক্কাচ্ছি খোলার জন্য, গেট কেউ খোলে না ভেতর থেকে। আমি জানি ঘরের ভেতরে শুভ আছে। যখন কেউ খোলে না, তখন আমি গেটে রাগে লাত্তি মারে ভেঙে দিই। যখন আমি ভেঙে ঢুকি, তখন আমি শুভকে এই অবস্থায় পাই। এইসব শোনার পর তো মানে পুরো পরিবারের মধ্যে একটা হাহাকার মতো লেগে গেল, একটা মানে দুঃখ কষ্টর শেষ নেই, এরকম একটা অ্যাটমসফিয়ার হয়ে গেল। সবার মানে চোখে জল, কেউ চোখ দিয়ে জল বার করতে পারছে না, কিন্তু সবার চোখে জল, সবার মুখ ছোট, সবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মনে হচ্ছে মুখে রক্ত উড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তারপর আমি বাবাকে গিয়ে বললাম, এই মুহূর্তে রাগে, সত্যি কথা বলতে সেদিনকে আমি মনে করিনি যে আমার সাথে কি হবে এরপর, কিন্তু আমি রাগে গিয়ে আমার বাবাকে বলি, বাবা এই জোর জবরদস্তি তুমি দাদাকে যে করলে এরকম, এটা করে তুমি অনেক বড় ভুল করলে। জোর করে যে দাদাকে এটা পাঠালে, এই আজ দাদা যদি কিছু করে থাকে, আর দাদার এই সবের কারণ তুমি তুমি আমার দাদাকে মেরে ফেললে। আর তখন সেই মুহূর্তে জানি না, মাও কিন্তু একসময় বাবার সাপোর্ট করেছে। সেদিন দেখলাম মা কিন্তু বাবাকেও দোষারোপ করতে শুরু করে এই কারণে। কিন্তু তারপর পরিবারের সবাই এসে বলল যে কেউ কাউকে দোষারোপ করো না, দোষারোপ করে আর কিছু ফেরত পাবে না, ও যা করেছে করে ফেলেছে, আর কিছু করার নেই। এই ছিল আজকের ঘটনাটা। তো এই ছিল আজকের ঘটনাটা। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, যে পড়াশোনার চাপে শুভ ভাই কিন্তু নিজেকে শেষ করে ফেলে, সেই চাপটা না নিতে পেরে, যার কারণে এই সব জিনিস হয়। আর শুভ ভাই নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে কিন্তু মারা যাবার পরেও দেখা করতে এসেছিলেন। ঘটনাটা কতটা ভৌতিক জানি না, কিন্তু ঘটনাটা অনেকটাই কষ্টকর, এইটা অবশ্যই তোমরাও বুঝতে পারছো, আর আমিও সেদিন বুঝতে পেরেছিলাম। কিন্তু ভয়ের একটা আছে এর মধ্যে, যে সেই ছেলেটা আজ 2-3 দিন ধরে পরিবারের সাথে কাটালো, পরিবারের কোনো মানুষ বুঝতে পারলো না যে এটা আসলে মানুষ নয়, একটা আত্মা, কিন্তু কারোর ক্ষতি করেনি। যাই হোক, এই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে তোমাদের কিন্তু দেখতেই পেরেছো, আমাদের ভূত সত্যিতেও ঘটনা আসেনি, বেঙ্গলি ব্লগার সোনাতেও ঘটনা আসেনি, সোনা কথায় রাত্রেবেলা ঘটনা এসছিল। আর সত্যি কথা বলতে তোমাদের সোনা দিদি ভাইয়ের আর আমার যা চাপ বেড়ে গেছে, আর যা টাইমের শর্টেজ হয়ে গেছে না, আমরা কিছু করে না কিছু কুলে উঠতে পারছি না, মানে ওইটা হ্যান্ডেল করব না এটা হ্যান্ডেল করবো। আর সত্যি কথা বলতে ম্যাক্সিমাম জিনিসই তোমার সোনা দিদিভাই আর আমি হ্যান্ডেল করি। কিছু এরকম জিনিস আছে যেগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু মেন যেই জিনিসগুলো, ওগুলো কিন্তু তোমার সোনা দিদিভাইকে আর আমাকেই করতে হয়। তার জন্য আমাদের এত টাইমে এই কদিন ধরে শর্টেজ হয়ে গেছে, যার জন্য ঘটনাগুলো নয়তো ঠিক সময়ে আসছে না, আর নয়তো ঘটনাই চ্যানেলে আসছে না।
তাই জন্য আমি তোমাদেরকে অনেক করে রিকোয়েস্ট করব, সেটা হলো তোমরা একটুখানি আমাদেরকে সময় দাও, তোমার সোনা দিদি ভাইকে আর আমাকে। আমরা কিন্তু প্রপার রেগুলার আর ঠিক সময়ে ঘটনা দেওয়া এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে শুরু করে দেবো। আর এরকম কোনো রকম ঝামেলা হবে না। আগের মতো যেরকম তোমরা প্রত্যেক দিন ঠিক সময়ে ঘটনা পেতে, ওরকমই খুব তাড়াতাড়ি হতে চলেছে। বেশ কিছু দিনের ব্যাপার, তারপর কিন্তু সব শর্টেড হয়ে যাবে, একদম পারফেক্ট। ঠিক আছে, তো যাই হোক, আজকের জন্য কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারলাম না টাইমের শর্টেজের জন্য। আগামীকাল আমি সত্যি কথা বলছি, আমি ঘটনা দিই না দিই, তোমাদের কিন্তু কমেন্ট অবশ্যই পড়বো। ঠিক আছে, কালকে রোববার, কালকে আমাদের এই চ্যানেলের এই সপ্তাহের জন্য লাস্ট ঘটনা আসবে, আবার আগের সপ্তাহে দেখা হবে। তাই জন্য কিন্তু যা হোক দরকার পড়লে আমি ঘটনা দেবো না, কিন্তু তোমাদের কমেন্ট পড়বো, সত্যি কথা বলছি। ঠিক আছে, তো কালকে দেখা হচ্ছে আবার, তোমাদের কমেন্ট পড়বো, তোমাদের সব নামগুলোও বলবো, আর অনেক মজা হবে কালকের ঘটনাতে। কালকে একটা দারুণ ঘটনা আনতে চলেছি। তো যাই হোক, আজকের জন্য এই অবধি থাকলো, আবার দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।